ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব 40। রোমান্টিক পর্ব ভালো না লাগলে স্কিপ করতে পারেন। প্রায় 2 ঘন্টা পর ফারিয়ার জ্বর কমল। তখন রেজওয়ান ফারিয়াকে নিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। ঝুম বৃষ্টিতে ডক্টরকে ফোন করে ডাকা রেজওয়ান ঠিক মনে করল না, তাই নিজেই ফারিয়ার সেবায় নিয়োজিত হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলেও জ্বর তখনও কমেনি তার। তখন ফারিয়া জ্বরের ঘরে রেজওয়ানকে কাছে টেনে জড়িয়ে ধরে অভিযোগের বন্যা বইয়েছে। গালে হাতে গলায় অজস্র চুমু দিয়ে বারবার বলেছে, আপনাকে ছাড়া থাকতে পারবো না, ভালোবাসি খুব, কিন্তু আপনি আমায় একটু ভালোবাসেন না। রেজনের বুকে হালকা ঘুষি দিতে দিতে বলল, বাজে আপনি, ভীষণ বাজে, অনেক পচা। আরও কত কি। রেজওয়ান মুচকি হেসে তার প্রেয়সীর নরম আঘাত ঠোঁটের ছোঁয়া চোখ বুজে অনুভব করছিল। সেও তো নিঃস্বার্থভাবে ভালোবাসে তার এই ললনাকে। অত্যাধিক মাত্রায় স্ট্রেস নেওয়ার কারণে ফারিয়ার এই জ্বর। রেজওয়ান তাকে কোনোরকম জ্বরের ওষুধ সেবন করিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দেশে পাঠিয়ে দিল। এখন ফারিয়া একটু সুস্থ বোধ করছে, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কষ্টে। মাথাটা বেশ ভারী লাগছে। এদিক সেদিক চোখ ঘুরিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। আর যখন বুঝতে পারলো সে রেজওয়ানের বাড়ি আছে, তখন তার রাগের মাত্রা বৃদ্ধি পেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা 25 বাজে। বেলকনি থাই গ্লাস লাগানো। ফারিয়া তা খুলে দিতেই বৃষ্টির ফোঁটা তার শরীর ছোঁয়ালো। সাথে ঠান্ডা হাওয়া মেয়েটার চুল উড়িয়ে দিচ্ছে পরমানন্দে। গরম চিকেন ভেজ স্যুপ নিয়ে রেজওয়ান রুমে প্রবেশ করলো। 1 ঘন্টারও বেশি সময় নিয়ে সেই স্যুপটা তৈরি করেছে। স্যুপ না দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ সেরে রুমে প্রবেশ করেছে সে। রুমে ঢুকেই ফারিয়াকে বিছানায় না পেয়ে একটু চমকে গেল। তারপর চোখ ঘুরিয়ে তাকালেই দেখলো ফারিয়া বেলকনির থাই গ্লাস সরিয়ে সামনে দাঁড়িয়ে আছে। উফ, ফারিয়ার এই রূপে রেজওয়ান পাগল হয়ে যাবে। স্যুপের ট্রে টেবিলে রেখে ফারিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো রেজওয়ান। ফারিয়া রেজওয়ানের আভাস পেয়েও একইভাবে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। রেজওয়ান ফারিয়ার গালে হালকা হাত রেখে দেখল জ্বর আছে কিনা। না, নেই। শান্তির নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আসো কেন? বৃষ্টির পানি গায়ে লাগছে, ভিতরে আসো। আর আমি ভাইকে আধা ঘন্টা আগে ফোন করে বলে দিয়েছি তুমি এখানে আছো। আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? রেজওয়ানের থাই গ্লাস লাগানোর হাত থেমে গেল। ভ্রুকুচকে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। আচ্ছা, মেয়েটা কি জানে না তার বাজে রকম জ্বর এসেছিল, অচেতন হয়ে গিয়েছিল? রেজওয়ান ফারিয়ার সামনাসামনি এসে দাঁড়ালো, সন্দিহান চিত্রে বলল, তুমি কি কিছুই জানো না? না, কি জানবো? কঠিন চোখে কণ্ঠ শক্ত। রেজওয়ান হালকা হাসি দিয়ে বলল, ম্যাডাম, আপনি রাস্তায় আমার এই বুকের ওপর নিজের জ্ঞান হারিয়েছিলেন। আর তো আর ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আপনি, তাই এখানে এনেছি। প্রায় 1.5 ঘন্টা ঘুমিয়ে এখন উঠেছেন। আর কিছু জানার থাকলে বলেন, বলছি। ফারিয়া ভ্রুকুচকে ঠোঁট কামড়ে সব মনে করার চেষ্টা করে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর তার সব মনে পড়ে। হালকা লজ্জাও পাই বটে। ছেলেটা তার অনেক সেবা করেছে ভেবেই মনের মধ্যে অজানা ভালো লাগা কাজ করলো। তারপরেও নিজেকে কঠিন প্রমাণ করার চেষ্টা করে বলল, এত আগলা পিরিত দেখানোর কিছুই ছিল না। আমার জ্বর হয়েছিল, তাতে আপনার কি? আপনি তো চান যাতে আমি আপনার জীবন থেকে চলে যাই। তাহলে এত মায়াদয়া দেখে আমাকে নিয়ে ছেলেখেলা করছেন কেন? ভালোবাসা নামক ছেলেখেলা। ফারিয়ার কথায় রেজওয়ান স্পষ্ট অভিমানের কাতর দেখতে পেল, কিন্তু সেও যে একই দহনে দগ্ধ। সেও তো ফারিয়াকে হারাতে চায় না। রেজওয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফারিয়ার দিকে এগিয়ে গেলে ফারিয়া পিছিয়ে যায়। তা দেখেই থেমে যায় ছেলেটা। অসহায় নয়নে তাকায় তার প্রেয়সীর পানে, নরম কণ্ঠে বলল, এত অভিমান, এখন আমার ভালোবাসাকেও ছেলেখেলার নাম দিলে? ফারিয়ার হৃদয় মোচড় দিয়ে উঠল। রেজওয়ানকে এইভাবে দেখতে পারছে না। সে হাট করতে চায়নি রেজওয়ানকে, কিন্তু প্রচুর রাগও হচ্ছে সাথে। ফারিয়া এগিয়ে রেজওয়ানের মুখোমুখি দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে রেজওয়ানের পকেট থেকে তার ফোন বের করলো। তারপর কিছু কদম পিছিয়ে খোলা জানালা দিয়ে নিচের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিল ফোনটা। রেজওয়ান বোকা বনে গেল। মুখ হা করে তাকিয়ে দেখলো তার ফোনের মরণকাণ্ড। হুঁশ ফিরতে রেজওয়ান তড়িঘড়ি করে এগিয়ে ফারিয়াকে সরিয়ে জানলা থেকে মুখ বাড়িয়ে দেখল সুইমিং পুলের স্বচ্ছ জলের তলায় তার ফোন। এটা কি করলে? আল্লাহ, আমার ফোন! দুঃখের সাথে ফারিয়া এমন ভাব ধরে দাঁড়িয়ে আছে যেন সে কিছুই করেনি। উল্টে ভাবলেশীনভাবে বলল, আপনার উপর রাগ হচ্ছিল তাই ফোনটা ফেলে দিয়েছি। বেশি বকলে আপনারও ওই ফোনের মতো অবস্থা হবে। রেজওয়ান 2-4টা শুকনো ঢোক গিলল। ফারিয়ার রাগ সম্পর্কে সে অবগত। এখন তার কাছে তার ফিট জিম করা লম্বা বডির থেকে বেশি ভারী ফারিয়ার হুমকি মনে হলো। কিন্তু মেয়েটাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। সে হুমকি দিতে না পারলেও ফারিয়াকে লজ্জায় ফেলতে পটু।
সময় নষ্ট না করে ফারিয়ার হাত টান দিয়ে নিজের বুকের উপর ফেলল, কোমর জড়িয়ে ধরল, ঘাড় কাত করে গালে চুমু দিয়ে মাদক কণ্ঠে বলল, তো এখন কমেছে রাগ? কানে ফিসফিস করে, নাকি আমি কিছু করব? হুম। ফারিয়া হালকা কেঁপে উঠল, লাল হয়ে গেছে তার ফর্সা গাল দুটো। চোখ নামিয়ে নিল। এতক্ষণ বাঘিনী বিড়াল ছালা বনে গেল। ফারিয়া শান্ত গলায় বলল, হুম কমেছে, তবে অভিমান কিন্তু এখনো পাহাড় সমান। তার কি হবে? রেজন বিস্তার হাসল, হালকা ঝুঁকে মাথা নামিয়ে ফারিয়ার নাকে নিজের নাক ঘষতে আরম্ভ করলো। কোমর আরও শক্ত হলো হাতের বাঁধন। আশ্বাস কণ্ঠে বলল, কাল এই অভিমানও ভেঙে যাবে। ফারিয়া লাজুক হেসে নিজের মাথা রাখল রেজওয়ানের প্রশস্ত বুকে। এখানেই তার সুখের রাজ্য, আর সেই রাজ্যের রানী। রেজওয়ান ফারিয়ার মাথায় চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। जरा जरा महकता है, महकता है आज तू मेरा तन बदन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों में, है तेरी कसम मुझको सनम, दूर कहीं ना जा, ये दूरी कहते हैं पास मेरे आ जा रे। হোম থিয়েটারে চলতে থাকা গানের সাথে ফারাদের শরীরও কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। তার চোখ এখন বেলকনিতে হাত মেলে ভিজতে থাকা শুভ্র পরীর ওপর। বৃষ্টির পানিতে লেপ্টে আছে আসিলের শাড়ি। ওঠানামা শরীরে সমস্ত ভাঁজ স্পষ্ট। ফারাদের কাছে নিজেকে সংযত রাখা বড় দায়, অসম্ভব হয়ে পড়েছে। পা দুটো না চাইতেও এগিয়ে যাচ্ছে বেলকনির দিকে। কিন্তু আসিল, সে তো এই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিবিলাস করছে। খোলা চুল চিপকে আছে তার মুখে, গলায় পিঠে, আবার মাঝে মধ্যেই গানের সাথে তাল মিলাচ্ছে আপন মনে। ইভি বরস বরস কলি ঘটা বরসে, हम यार भीग जाए इस चाहत की बारिश में, तेरे कोली कोली लटों को सुलझाऊं मैं अपनी उंगलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में। আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। বৃষ্টির পানিতেই ভিজে যাচ্ছে ফারাদের প্রশস্ত শরীর। না, আটকাতে পারল না নিজেকে। তার অশান্ত হৃদয় যেন বেসামাল অনুভূতির সাগরে ডুবে যেতে চাইছে। হাওয়ায় হাত মেলে ঘুরতে থাকা আসিলের হাত ধরে এক টান মারল ফাহাদ। হঠাৎ এরকম হয়, আসিল গিয়ে পড়ে তার প্রণয় পুরুষের বুকে। বৃষ্টির কারণে ফারাদের চুলের পানি তার চাপদাড়ি বেয়ে নিচে চুয়ে চুয়ে পড়ছে। স্নিগ্ধ সুদর্শন চেহারায় মায়ায় পড়ে গেল আসিল। দুই হাত উঠিয়ে ফারাদের মুখমণ্ডল ধরে দাড়ি স্লাইড করতে লাগলো মেয়েটা। লোকটার জন্য আজ সারাদিন আসিলের অস্থিরতার মধ্যেই কেটেছে। ব্রেকফাস্ট টেবিলে ফারাদের বলা কথা তাকে নিশ্চিন্তে থাকতে দেয়নি। ফারাদ আসিলের উন্মুক্ত কোমরে হাত রাখলো, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আসিলের দিকে। বিন্দু বিন্দু পানির ফোঁটাতে চিকচিক করছে আসিলের গোলাপি আভাযুক্ত ঠোঁট। ফারাদ আসিলের মুখ থেকে হালকা আঙুল দিয়ে চুল সরিয়ে দিল। না, আর কন্ট্রোল করতে পারছে না। এগিয়ে আসতেই আসিল চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলল, ফারহাদ, কোনো কথা না। ঘোর লাগা কণ্ঠে আসিলকে থামিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ফারহাদ। ধীরলয়ে চুম্বন করতে শুরু করে আসিলের নরম ঠোঁটে। বৃষ্টির পানিতে লেপ্টে রয়েছে দুইজন নরনারী। চারিপাশ থেকে আসতে নানান ফুলের সুঘ্রাণ। ফারহাদের এই কিস এবার অশান্ত হয়ে উঠছে। কোমরের চাপ বাড়ল। আসিল ফারহাদের গলা জড়িয়ে ধরল। প্রায় 10 মিনিট পরে ফারহাদ আসিলকে ছাড়ল। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজন। রুমের মধ্যে এখনও রিপিট হয়ে বেজে যাচ্ছে গান। যারা যারা মেহকতা হে, মেহকতা হে আজ তু মেরা তন বদন মে প্যাসা হো, মুঝে ভর দে আপনি বাহোं মে। এইভাবে আমায় পাগল না বানালেও পারতে অ্যাঞ্জেল। শিহরিত হতে থাকা আসিলকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘাড়ে লেপ্টে থাকা চুল সরাতেই আসিল খামসে ধরল নিজের খোলা পেটের ওপর। ফারহাদের হাত। এই ঠান্ডার মধ্যেও আসিলের পেট নরম এবং গরম হয়ে রয়েছে, যা ফারহাদকে আরও বেশি উত্তেজিত করে তুলছে। ছোট ছোট চুমু ভরিয়ে দিতে লাগলো ফারহাদ আসিলের উন্মুক্ত কাঁধে ঘাড়ে। আসিল চোখ বুজে ঠকঠক করে কাঁপছে। ঠান্ডার মধ্যে আবার ফারহাদের গভীর ছোঁয়া নিতে পারছে না আসিল। ফারহাদ আসিলকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে লাগলো তার অ্যাঞ্জেলকে।
ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস টানছে মেয়েটা, সাথে প্রায় উন্মুক্ত শরীর, তাতে লেপ্টে থাকা পানির বিন্দু ফোঁটা। উফ, এ কোনো মায়ায় পড়ে গেল ফারহাদ। ফারাদ আসিলকে নিয়ে থাই গ্লাসের সাথে চেপে ধরল, মুখ গুজে দিল আসিলের গ্রীবাদেশে, আদর পরশ বুলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল সে। আসিল ফারাদের পিঠ খামচে দিয়ে ধরে, হালকা বাড়ন্ত নখ বসিয়ে দেয় পিঠে। এদিকে ফারাদ ছোট ছোট কামড় বসাতে লাগলো আসিলের গলায় ঘাড়ে। এবার ফারাদ মাথা নামিয়ে আসিলের পেটে গভীর ঠোঁটের ছোঁয়া বসাতেই আসিল ফারাদের মাথার চুল মুঠো করে ধরল। কিন্তু আসিল চায় না এখন ইন্টিমেট হতে। তার শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে, কিন্তু ফারাদকে নাও করতে পারছে না। ফারাদ আসিলের বুক থেকে আঁচল সরিয়ে ফেলতে, আঁচলের দিকে হাত বাড়াতে আসিল ফারাদের হাত ধরে মিনমিনে স্বরে বলল, ফারাদ প্লিজ। सर्दी की रातों में हम सो रहे एक चादर में, हम दोनों तन्हा हो, ना कोई भी रहे उस घर में। আসিলের কথার পরিপ্রেক্ষিতে ফারাদ তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। না, আজ কিছুতেই আটকাতে পারবে না ফারাদ নিজেকে। নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে শরীরের ভর ছেড়ে দেয় আসিলের ওপর। আসিলের আঙুলের মাঝে নিজের আঙুল প্রবেশ করিয়ে চেপে ধরে বিছানার সাথে, আবারও গভীরভাবে ঠোঁট ছোঁয়াতে থাকে। আসিলের ঠোঁট টিরটির করে কাঁপছে, শিহরণ খেলে যাচ্ছে তার শরীর জুড়ে। নড়াচড়া না করে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আসিল। সইতে লাগলো তার প্রণয় পুরুষের প্রণয় অত্যাচার। এই মানুষটাকে সে কিছুতেই হারাতে চায় না। সকালের কথা মনে পড়তেই আসিল না চাইতেও শান্ত গলায় বলল, ফারহাদ ছেড়ে দিন না ওসব। ফারহাদ বুঝতে না পেরে মুখ তুলে আসিলের দিকে তাকালো। টিরটির করে কাঁপতে থাকা ঠোঁটে ঘন ঘন চুমু দিয়ে নিজের খাড়া নাক ঘষতে লাগলো আসিলের নরম গালে। ঘোর লাগা কণ্ঠে বলল, কোন সব? আপনাকে মাঝে মধ্যে অনেক অজানা লাগে আমার। এই ফারাদের সাথে ওই হিংস্র ফারাদের কোনো মিল নেই, কিন্তু আমার যে এই এখনকার ফারাদকে লাগবে সারা জীবনের জন্য। আপনাকে আমি হারাতে চাই না ফারাদ। প্লিজ আপনি ওই খুন খারাপি ছেড়ে দিন প্লিজ। চোখ বন্ধ করে ফারাদের চোখ মুখের রং বদলাতে শুরু করেছে। আসিলের এরকম কথা সে শুনতে নারাজ। আসিলের ঠোঁটে শক্ত একটা কামড় দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আমায় তুমি বদলে ফেলতে পারবে না আসিল, এই চেষ্টা যে বৃথা। ভালোবাসি আপনাকে, কেন বোঝেন না আমায়? ফারাদের চোখে চোখ রেখে বলল আসিল। ফারাদ আসিলের হাত আরও শক্ত করে চেপে ধরে ঝুঁকে পড়ে তার মুখের কাছে। আসিলের চোখের কোণে পানি জমেছে, কামড়টা একটু বেশিই জোরে ছিল। ফারাদ আসিলের কথায় বিশেষ পাত্তা না দিয়ে আবারও আসিলের গলায় মুখ গুজে দিল। আসিল এবার ফারাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দুঃখ কষ্ট নিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকিয়ে পেছন হাঁটতে হাঁটতে দেওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে রইল। ফারাদ অবাক না হয়ে পারল না। তাহলে আসিল তাকে বাধা দিচ্ছে? বিছানা থেকে নেমে আসিলের সামনে দাঁড়ায়, চিবুক ধরে শক্ত করে। রাগের বশে ফারাদ কি করছে জানে না সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ভালোবাসা বুঝি কি করব? হ্যাঁ, শারীরিক আর্থিক সব দিক থেকেই তো ভালো রেখেছি। তো আবার নিজেকে বদলে ফেলতে হবে কেন? তাই নিজের ব্যর্থ চেষ্টা বন্ধ করো। চিবুক ছেড়ে ফারাদ আসিলের হাত টেনে বিছানায় নিয়ে যেতে গেলে আসিল এক পাও নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ফারাদ এবার কিছুটা সময় থমকে রইল, তারপর বাঁকা হাসি দিয়ে আসিলের কাছে গিয়ে খোলা পেটে হাত স্লাইড করতেই আসিল সরে যেতেই ফারাদ দেওয়ালে হাত রাখে আর কাটা ভ্রু নাচিয়ে বলে, ওহো, এবার তাহলে নতুন চেষ্টা? ব্যাব্র আসিল, ব্যাব্র। নিজেকে দূরে রাখবে আমার কাছ থেকে, কাছে আসতে দেবে না, ইন্টিমেট হতে দেবে না, তাই তো? তাহলে শোনো, এই ফারাদ ও তোমার কাছে আসার জন্য মরে যাচ্ছে না। আসলাম না কাছে, হলাম না ইন্টিমেট। তোমার আসার আগেও আমি 24 বছর কাটিয়েছি। অ্যান্ড আই চ্যালেঞ্জ ইউ, তুমি নিজে এসে নিজেকে সঁপে দেবে আমার কাছে। কথাটি বলেই গটগট শব্দে বেরিয়ে গেল ফারাদ রুম থেকে। আসিল দেওয়াল ঘেঁষে বসে পড়ল, কান্না পাচ্ছে তার। কিন্তু না, তাকে ভেঙে পড়লে চলবে না। এদিকে ফারাদ বড় বড় কথা বললেও সে কি আদৌ দূরে থাকতে পারবে তার অ্যাঞ্জেলের থেকে, তার আসক্তির থেকে? ভালো লাগা ভালোবাসা তফাৎ কি যে হয় জানতাম না। তবে কি আজ শব্দ আমার? দেরি করেছে বুঝতে তবু। ভয় ভয় পেও না, আমি আছি তোমারই পাশে, তোর যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। আজ রবিবার, ফারাদ আজ বাড়িতে, কিন্তু তার অবস্থা করুণ। কাল রাতে কাছে না আসার কথা বুক ফুলিয়ে বললেও এখন তা ভেবে রাগ হচ্ছে নিজের উপরই। মেয়েটির থেকে দূরে থাকা যে অসম্ভব ব্যাপার। তার উপর মেয়েটা সকাল থেকে চোখের সামনে ঘুরঘুর করছে, কথা বলছে না ভালো করে। এমনি মেয়েটার সামনে থাকলে মাথা নষ্ট হয়ে যায় ফারাদের। এর মধ্যে মেয়েটা আজ আবারও শাড়ি পরেছে।
কাল সারা রাত ফারাদ স্টাডি রুমে কাটিয়েছে, যাকে বলে নির্ঘুম রাত। নিজের অশান্ত হৃদয়কে সিগারেটের আগুন দ্বারা ঠান্ডা করেছে সে। আর আসিল সে নিজেকে সামলে কাপড় চেঞ্জ করে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। ফারাদ রুমে সোফায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না, কারণ তার সামনেই আসিল ওয়ারড্রোবের কাপড় গুছাচ্ছে। আঁচল কোমরে গুজে রাখার ফলে মেয়েহীন পেট স্পষ্ট দৃশ্যমান। ফারাদ শুকনো ঢোক গিলে আবার ল্যাপটপের দিকে তাকালো। মনে মনে বলল নিজেকে, নো নো ফারহাদ, ওদিকে তাকাস না, ওটা মোহমায়া, তাকাবি না একদম। এরই মধ্যে রুমে প্রবেশ করলো ফারিয়া। ফারাদ তাকে দেখে হাত বাড়িয়ে দিল। ফারিয়া কিছু না বলেই ফারাদের পাশে বসে বুকে মাথা রাখে, বলে, সরি দাদাই, না বলে রুমে প্রবেশ করার জন্য। ইটস ওকে বুড়ি, শরীর কেমন আছে এখন? কাল রেজওয়ানের সাথে কথা হয়েছিল আমার, বৃষ্টির মধ্যে তোকে নিয়ে আসতে বারণ করেছিলাম আমি। রেজওয়ান ফারিয়ার সাথে থাকলে ফারাদ নিশ্চিন্তে থাকে। আসিল দূরে দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। সত্যি লোকটার কত রূপ! কাল রাতের ফারাদের সাথে আজকের ফারাদের মধ্যে রয়েছে হাজারো অমিল। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও ওয়ার্ড্রোব গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। ভালো আছি এখন দাদাই। পিছন ঘুরে আসিলের দিকে তাকিয়ে, ভাবি, হ্যাঁ ফারিয়া বলো, তোমরা কথা বলছিলে তাই আর ইন্টারফেয়ার করিনি। ফারিয়া এগিয়ে এসে আসিলের হাত টেনে ফারাদের পাশে বসিয়ে দেয় আর নিজে সামনে টি টেবিলে বসে তাদের মুখোমুখি। এরই মধ্যে রুমে রেজওয়ান প্রবেশ করলো। ফারাদ তাকাতেই দেখলো ছেলেটা কেমন শান্ত লাগছে। ভাইজান আসো না, বসো। রেজওয়ানকে ফারাদের পাশে বসে নিজে অন্য সিঙ্গেল সোফায় বসে। আসিল ফারাদের দিকে তাকাতেই দেখলো সেও তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতায় কাটতে রেজওয়ান নড়ে চড়ে কিছু বলতে নিতেই ফারিয়া অশান্ত গতিতে বলে উঠল, দাদাই, আমি রেজওয়ানকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। ভড়কে গেল রেজওয়ান, চমকে উঠে ফারাদের দিকে তাকালো। দেখে ফারাদ বেশ শান্ত ভঙ্গিতে বসে আছে, যেন সে এটা আগে থেকেই জানতো। আসিল শুকনো ঢোক গিলল। ফারাদের রিয়াকশন কী হবে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। ফারিয়া এখনো চোখ বন্ধ করে আছে, সেও বেশ ভয়ে আছে। মনে মনে আল্লাহকে ডাকছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফারাদ বেশ স্থির কণ্ঠে বলল, তুই ভালোবাসিস আর বিয়ে করতে চাস, কিন্তু রেজওয়ান হয়তো চায় না, তাই তো সে চুপচাপ বসে আছে। আর ভাই, আমিও ভালোবাসি ফারিয়াকে। প্লিজ ওর বিয়ে অন্য কোথাও দিও না। আমি ওকে বিয়ে করতে চাই। আজীবন নিশের পাশে চাই, কাছে চাই। প্রমিস করছি কোনো কষ্ট দেব না ওকে, নিজের সবটা দিয়ে আগলে রাখবো। উফ, শেষ এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো রেজওয়ান। জীবনে কত পড়াশুনো করেছে, কতই না এক্সাম দিয়েছে, কিন্তু এই এখনকার মুহূর্তের মতো কোনোদিন নার্ভাস হয়নি। নির্ভরতায় ভরপুর রুম। ভয়ে রেজওয়ান, আসিল, ফারিয়া চোখ মুখ কুঁচকে আছে, কখন না জানি বোম পড়ে। হঠাৎ নীরবতা কাটিয়ে ফারাদ ফারিয়ার উদ্দেশ্যে বলল, নানুকে নিয়ে আয়। ফারিয়া শুকনো মুখে বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর নানুকে নিয়ে রুমে প্রবেশ করে। নানু ফারাদের অন্য পাশে বসে ভাবুক গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রিন্স, কোনো অসুবিধা? না। রেজওয়ানের দিকে তাকিয়ে, এঙ্গেজমেন্ট আংটি কই? রেজওয়ান প্রথমে ভড়কে গেলেও পর মুহূর্তে তড়িঘড়ি করে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। সেটা ফারিয়ার জন্যই কিনেছিল। বক্সটা পকেটে নিয়ে ঘোরে, কিন্তু সঠিক সময় আর পরিবেশের অভাবে তা দেওয়া হয়নি। বাকি সবাই দর্শক হিসেবে বসে আছে। ফারাদ উঠে ওয়ার্ড্রোব থেকে একটা বক্স বের করে ফারিয়ার হাতে দিয়ে রেজওয়ানের পাশে বসিয়ে দেয়। তারপর ভরাট কণ্ঠে বলল, এঙ্গেজমেন্ট এখন সেরে নে, বিয়ের ডেট পরে ঠিক করব। রেজওয়ান ফারিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ফারাদের কথা। আর যখন বুঝতে পারলো, খুশিতে আত্মহারা হয়ে দুজনেই জড়িয়ে ধরল ফারাদকে। সাথে হাজারো ধন্যবাদ তো ফ্রি। এদিকে আসিল অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে, লোকটার মধ্যে ভালো সাইডও আছে। তারপর রেজওয়ান আর ফারিয়া রিং চেঞ্জ করলো একে অপরের। নানু তো ভীষণ খুশি এই সম্পর্কে। আসিল তাদের মিষ্টিমুখ করালো, মন থেকে দোয়া করলো এই নতুন সম্পর্কের জন্য। রাত প্রায় 10টা 15। খাওয়া দাওয়া শেষে আসিল রুমে সোফায় বসে টিভিতে ডিজনি কার্টুন ফ্রোজেন দেখছে খুশি মনে। তখনই ফোনে কথা বলতে বলতে ফারাদ রুমে প্রবেশ করলো। টিভির দিকে তাকাতেই তার মাথায় আসলো একটা খোরাফাতি আইডিয়া।